আমরা সম্প্রতি কিছুদিন আগে দেখতে পেয়েছি যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 21-22 সেশনের আরবি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক সুমন নামের একজন আত্মহত্যা করেছে এবং সে তার রোমে মৃত অবস্থায় পড়েছিল। তাছাড়া আমরা খুব সম্প্রতি কালকে একটি ঘটনা দেখতে পাই যে মেডিকেলে চান্স না পেয়ে বিদ্যুৎ শক নিলেন ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী। সেই বিদ্যুৎ ভোল্টেজটা ছিল প্রায় 33,000। আসলে আমরা আমাদের বর্তমান সমাজের চারপাশে যদি একটু তাকাই তাহলে দেখতে পাই এই সুইসাইড, ডিপ্রেশন, এই টার্মগুলো খুব সহসাই বেড়ে চলেছে। আমরা অহরহ এই টার্মগুলোর সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছি। প্রতি 40 সেকেন্ডে আত্মহত্যায় প্রাণ হারাচ্ছে বিশ্বে প্রায় একজন, এবং প্রতি বছর গড়ে প্রায় 8 থেকে 10 লক্ষ আত্মহত্যার ঘটনা ঘটছে। আমরা আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে আমরা আমেরিকাতে যাব, ওইখানে গিয়ে পড়াশোনা করব, একটা পিএইচডি ডিগ্রি হোল্ড করব। সো এটা আসলে ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্ষেত্রে কমন রিয়েলিটি যে আসলে আমাদের সবারই এরকম একটা ড্রিম থাকে, আমেরিকান ড্রিম যেটা হয়তো বা পরিচিত। সো আমরা যদি আমাদের সেই ড্রিম কান্ট্রি আমেরিকার দিকে একটু তাকাই তাহলে কি দেখতে পাই? দেখা যায় আমেরিকাতে প্রতি বছরে প্রায় 49 লক্ষ মানুষ আত্মহত্যা করছে, অর্থাৎ প্রতিদিনে প্রায় 135 জন মানুষই এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমেরিকান নিউজ পেপার দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার শিরোনামে আমরা দেখতে পাই, ডিপ্রেশন, সেলফ হার্ম অ্যান্ড সুইসাইড আর রাইজিং এমং আমেরিকান টিনেজার। তাছাড়া আরও দেখা যায় 90% অফ ইউএস অ্যাডাল্টস সে দ্য ইউনাইটেড স্টেট ইজ এক্সপিরিয়েন্সিং এ মেন্টাল হেলথ ক্রাইসিস। ইভেন আমরা আরও দেখি যে ফর পিপল এজেস 10 to 24, suicide rates stable from 2000 to 2007 leaped nearly 60% by 2080 to the Centers of Disease Control and Prevention. আমরা আরও দেখতে পাই আমেরিকাতে প্রায় বছরে 15 লক্ষ হতাশ আমেরিকান আত্মহত্যার চেষ্টা করছে। এই গেল আমেরিকার অবস্থা, যেটাকে আমরা আসলে আমাদের স্বপ্নের কান্ট্রি হিসেবে চিনে থাকি। আমরা যদি একটু কিছু সুখী কান্ট্রির দিকে তাকাই, যে আমরা আসলে জানি কি ওয়ার্ল্ডের মোস্ট হ্যাপিয়েস্ট যে কান্ট্রিগুলো আছে, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড। সো আমরা যদি ওই কান্ট্রিগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু ওইখানে সুইসাইড রেটটা দেখা যায় অনেক বেশি। আমরা ফিনল্যান্ডে দেখতে পাই প্রতি বছরে 700 থেকে 750 জন মানুষ আত্মহত্যার চেষ্টা করে। এছাড়া ডেনমার্কে 600 জন, আইসল্যান্ডে 40 থেকে 50 জন, সুইজারল্যান্ডে 990 থেকে 1000 জন। এভাবে আমরা যদি বাংলাদেশের দিকে একটু তাকাই তাহলে দেখি কি বাংলাদেশে 2019 সালে আত্মহত্যার সংখ্যা ছিল 10,000, যেটা 2020-এ দাঁড়িয়েছে 14,000। বাংলাদেশে সেকেন্ড হাইয়েস্ট ডেথ এর যে কজটা সেটা হচ্ছে সুইসাইড। মানে বাংলাদেশে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে হচ্ছে সড়ক দুর্ঘটনায়, আর সেকেন্ডই মৃত্যু ঘটে হচ্ছে আত্মহত্যায়। তার মানে এটা হাউ ক্রুশিয়াল ফর আস অ্যাজ বাংলাদেশ পিপল। এভাবে বাংলাদেশ থেকে শুরু করে আমরা বিশ্বব্যাপী প্রত্যেকটা কান্ট্রিতে দেখতে পাই সুইসাইড, ডিপ্রেশন, এই জিনিসগুলো ক্রমশ বেড়েই চলছে এবং এটা একটা গ্লোবাল প্রবলেমে পরিণত হয়েছে। সো আসলে কেন আমাদের এই এত সুইসাইড, এত ডিপ্রেশন? তো এটার জন্য আমি ভাইকে কোশ্চেন করব যে ভাই যদি এটা নিয়ে একটু আমাদের এনলাইটেড করে। ধন্যবাদ আসিফকে। আমি ফার্স্টে একটা ডায়লগ দিয়ে যদি শুরু করি, আমরা সবাই জোকারের নাম তো শুনছি, তাই না? ব্যাটম্যানের যে ভিলেন জোকার, জোকারের একটা ফেমাস ডায়লগ আছে। ডায়লগটা এরকম, আই ইউজ টু থিঙ্ক মাই লাইফ ওয়াজ এ ট্র্যাজেডি বাট নাও আই রিয়েলাইজ ইটস এ কমেডি। তাহলে আসলে লাইফটা কি, ট্র্যাজেডি নাকি কমেডি? তো এটা নিয়ে যখন তুমি চিন্তা করবা যে আসলে আমার লাইফটা কি, ট্র্যাজেডি নাকি কমেডি, তখন আবার জোকার মামা এসে বলবে যে হোয়াই সো সিরিয়াস। জোকারের কিন্তু একটা ডায়লগ আছে ফেমাস, যে হোয়াই সো সিরিয়াস, তোমরা এত সিরিয়াস কেন ভাই, চিল করো, মানে লাইফ নিয়ে এত চিন্তা কিসের, মানে নো চিন্তা ডু ফুর্তি। তো এই যে এখানে যে হোয়াই সো সিরিয়াস, মানে লাইফে সিরিয়াস না থাকা, এটা কিন্তু আসলে একটা লাইফস্টাইল। তো আমরা যদি এখানে একটু দেখি, যেমন ধরো নর্মালি আমরা আমাদের লাইফস্টাইল, মানে এই লাইফস্টাইলটা যারা ফলো করে বা আমরা ম্যাক্সিমাম মানুষই আসলে এই লাইফস্টাইলের মধ্যে আসি আমরা এখন বর্তমানে। তো এই লাইফস্টাইলটার মধ্যে আমরা আনসিরিয়াস থাকার চেষ্টা করি, মানে যত কম থাকা যায়, যে হোয়াই সো সিরিয়াস। কিন্তু এমন একটা সময় আসে, মানে আমাদের লাইফে এমন একটা জিনিস আসে যেটা আসলে যেটা দেখলে আমরা আসলে অনেক বেশি সিরিয়াস হয়ে যাই। সেটা কি? সেটা মৃত্যু বা ডেথ।
মানে আমরা সব সব ব্যাপারে আনসিরিয়াস থাকার চেষ্টা করি, যতই ঝামেলা আসুক বা যাই হোক না কেন আমরা চিন্তা করি যে আরে ধুর গেছে একটা ঝামেলা, এত টেনশন করে লাভ কি, চিন্তামুক্ত থাকি। কিন্তু যখনই মৃত্যু আসে বা হচ্ছে ডেথ আসে তখন হচ্ছে আমরা সিরিয়াস হয়ে যাই, আরে মানে আমার চোখের সামনে একটা মৃত্যু দেখলাম আমি। প্লাস এটা যখন হয় সুইসাইড তখন আরো বেশি সিরিয়াস হয়ে যায়, কিরে ভাই মানুষ এত সুসাইড করতেছে কেন। যেমন আসিফ যে স্ট্যাটগুলো বললো যে আসলে মানে সুসাইডের বর্তমান অবস্থা ওয়ার্ল্ডের বাস্তবতা যদি আমরা দেখি, বাংলাদেশের বাস্তবতা যদি আমরা দেখি, তাহলে এটা তো খুব ভয়াবহ রূপ ধারণ করছে। তাহলে সুসাইডের মেইন কারণ হিসেবে যেটা উঠে আসে, মানে একদম সব সব জায়গায় যদি আমরা নিউজ বা ইয়াগুলো ফলো আপ করি যে কোনো একটা আত্মহত্যার ঘটনা ঘটলে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি দেখি যে আসলে এখানে হয় কোনো না কোনোভাবে হচ্ছে মানি প্রবলেম জড়িত, মানে হয় তার টাকা পয়সার অভাব ছিল যার কারণে সে সুসাইড করছে, অথবা হচ্ছে ডিপ্রেশন, সে অনেক ডিপ্রেস ছিল, অথবা হচ্ছে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, বা হচ্ছে মানে এটাও এক ধরনের ডিপ্রেশন আর কি। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপ্রেশন, অ্যাংজাইটি এই জিনিসগুলো হচ্ছে কজ হিসেবে দেখানো হয়। তো এখানে আমরা যদি বিভিন্ন টক শোগুলোতে দেখি বা হচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়াগুলোতে যখন এগুলো নিয়ে সুসাইড নিয়ে আলোচনা করা হয় যে কেন এত সুইসাইড, কেন এত আত্মহত্যা, তখন এটার সলিউশন হিসেবে কি কি বলা হয় যে আসলে মানুষ আসলে নিজের মানসিক স্বাস্থ্যের ঠিকমতো যত্ন নিচ্ছে না, যে মানুষ আসলে মেন্টাল হেলথ প্রবলেমে ভুগতেছে এবং মেন্টাল হেলথের ঠিকমতো কেয়ার করতেছে না, যার কারণে আসলে এত বেশি সুসাইড হইতেছে। তাহলে এগুলো সলিউশন হিসেবে কি বলে যে আপনার পরিচিত জনদের খোঁজ খবর নেন, কেউ যদি এরকম মেন্টাল হেলথ প্রবলেম ফেস করে তার সাথে কথা বলেন, হ্যান মানে এরকম বিভিন্ন সলিউশন হিসেবে উঠে আসে। কিন্তু নর্মালি মানে ডিসকাশনগুলোতে আমরা দেখি কি আসলে এগুলো আসলে আত্মহত্যার প্রবলেমটা কিন্তু সলভ করতেছে না, করতেছে কি। তো সুইসাইডের প্রবলেম হিসেবে আমরা বলতেছি ওকে মানসিক সমস্যা, কিন্তু মানসিক সমস্যা কেন হচ্ছে তার, বা কেন কি কারণে আসলে তার এই মেন্টাল হেলথ প্রবলেমগুলো হচ্ছে, এই নিয়ে কিন্তু আসলে কোনো আলোচনা হয় না। নর্মালি এই জাস্ট এই গণ্ডির মধ্যেই থাকে যে আসলে মেন্টাল হেলথ প্রবলেম, বিভিন্ন ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোর কারণে আসলে মানুষ সুসাইড করে। কিন্তু এই ডিপ্রেশন, অ্যাংজাইটি, মেন্টাল হেলথ প্রবলেম এগুলোর রিজনটা কি, এগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি, কারণটা কি, এটা নিয়ে কিন্তু কোনো ডিসকাশন আমরা দেখি না। আমরা যদি ও যে ফার্স্ট যে নিউজটা শেয়ার করছে তোমার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আত্মহত্যা করছে, সে তার রুমের মধ্যে, সেই ঘটনাটা তোমরা নিউজটা যদি পড়ে দেখো তাহলে দেখবা যে হচ্ছে সে তার রুমের মধ্যে কি বলে ফাঁস দিয়ে বা হচ্ছে ইয়া দিয়ে হচ্ছে সে সুসাইড করছে। তো সুসাইড করার আগে সে হচ্ছে একটা নোট লিখে গেছিল, মানে সুসাইড করার আগে সে ছোট্ট একটা নোট লিখে গেছে। নোটটার মধ্যে লেখা ছিল যে আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই এবং আমার কারোর উপর কোনো দায় নেই, মানে এরকম বলে সে হচ্ছে আল্লাহ হাফেজ বলে সে ওই মানে ছোট্ট 2 লাইন লিখা যাচ্ছে, খেলে আমি অমুক, আমার কোনো আকাঙ্ক্ষা নেই এবং আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, এটা বলে সে হচ্ছে সুসাইড করছে। তাহলে এই যে তার যে লাইনটা আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই, তাহলে এটার মিনিংটা কি আসলে, যে আমার কোনো আশা আকাঙ্ক্ষা নেই মানে তার জীবনের কোনো আর কোনো চাওয়া পাওয়া নেই বা আশা আকাঙ্ক্ষা নেই, মানে তার লাইফের প্রতি যেই ইয়াটা ছিল সেটা কি সে হারায় ফেলছে। মানে হচ্ছে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে যারাই সুসাইড করতেছে বা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি দেখি যে সে আসলে ডিপ্রেসড এবং সে লাইফের প্রতি এতটাই হতাশ যে আসলে সে আর লাইফ থেকে কিছু এক্সপেক্ট করতেছে না, সে কিছু পাওয়ার আশা করতেছে না এবং না পাওয়ারও তার কোনো হতাশা কাজ করতেছে না। সে মনে করতেছে আসলে দিস লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং, তার জীবনের আর কোনো মূল্য তার কাছে নাই, যার কারণে মানুষ আসলে সুসাইড করতে বাধ্য হয়। তাইলে এই যে চিন্তাটা, মানে হচ্ছে ধরো বেঁচে থাকাটা তখন অর্থহীন মনে হয়, ওই যে বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া, আর অরিজিৎ সিং এর গান, তাহলে তোকে ছাড়া বেঁচে থেকে লাভ কি, মানে এই যে জীবনের কোনো মূল্য সে পাইতেছে না। সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কাজ করতেছে যে আসলে আমি যখন জীবনে কোনো কিছু পাই বা না পাই, বা পাওয়ার পরে বা না পাওয়ার পরেও আমার মধ্যে এই জিনিসটা কাজ করে যে আমার আসলে বেঁচে থাকার কোনো মিনিং নাই, যার কারণে আমি আসলে সুসাইডের দিকে ধাবিত হচ্ছি। এখন আমরা যদি দেখি যে আসলে কোন জিনিসগুলো থাকলে আসলে মানুষের লাইফ মিনিং, আমরা মানে বাস্তবতায় যদি দেখি যে আসলে কোন কোন জিনিসগুলো থাকলে আমরা একটা লাইফকে মিনিংফুল বলি, বা হচ্ছে একটা লাইফকে বলি যে না আসলে তার লাইফের একটা মানে সে একটা লাইফ লিড করতেছে, আর সেই একটা লাইফ লিড করতেছে, সে মানে আমি যদি তার মতো হইতে পারতাম, এরকম একটা মানে ভাইব আসে আর কি। যেমন হচ্ছে ধরো যার অনেক টাকা পয়সা আছে, যার বাড়ি গাড়ি নেম ফেম সব কিছু আছে, তাহলে তার লাইফটাকে আমরা কি মনে করি যে সে অনেক বেশি সাকসেসফুল। কিন্তু আমরা যদি বাস্তবতা দেখি, বাস্তবতায় আমরা আসলে কি দেখতে পাই যে ধরো আমি যদি একটা নাম বলি, সুশান্ত সিং রাজপুতের নাম শুনছো কিনা তোমরা, যে বলিউড অ্যাক্টর যে হচ্ছে 2020 সালে সুসাইড করছিল। তাহলে সুশান্ত সিং রাজপুত সে কিন্তু হচ্ছে শুধু অ্যাক্টর ছিল না, সে তার একাডেমিক লাইফেও সে অনেক বেশি সাকসেসফুল ছিল, তার মানে হারানোর কোনো কিছু ছিল না, তার বাড়ি গাড়ি টাকা পয়সা হইতে শুরু করে মানে নেম ফেম সব কিছুই কিন্তু তার ছিল।
তারপরে কিন্তু সে সুসাইড করছে। এখন তুমি হয়তো বলতে পারো যে আসলে এটা তো আসলে সোসাইটির মানে পার্ট, মানে অল্প কয়েকজন মানুষ, এটা তো আর বেশি মানুষ না, মানে বেশি সংখ্যক মানুষ না, এটা তো একটা পার্সেন্টেজ জাস্ট, যে এটা তো হয়তো মানে 1% 2% সর্বোচ্চ, কিন্তু বাকি মানুষরা তো ঠিকই আছে, সবাই তো আর সুসাইড করতেছে না। তাহলে বাকিদের কথা যদি আমরা চিন্তা করি, বাকিরা যে আসলে কিভাবে এই লাইফস্টাইলটা লিড করতেছে, যে আসলে হোয়াই সো সিরিয়াস, মানে আমরা আসলে কিভাবে হোয়াই সো সিরিয়াস লাইফস্টাইলটা লিড করতেছি, তুমি যদি দেখো ম্যাক্সিমাম মানুষই আসলে কি বলে যে আসলে তোমার যখনই কিছু হয় যে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, মানে আমরা আসলে যে লাইফটা লিড করি আর কি, যে আসলে যে কোনো কিছু হোক, যে যাই হোক আলহামদুলিল্লাহ। তো এখন আমি যেই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বলতেছি, যে কোন এভরিথিং গুলোর জন্য আমি আসলে আলহামদুলিল্লাহ বলতেছি, এই এভরিথিং গুলো আসলে কি, আমরা যদি দেখি যে আসলে এই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং জিনিসটা আসলে ওই অনেকটা হোয়াই সো সিরিয়াসের মতোই, মানে নো চিন্তা ডু ফুর্তি, যে আসলে মানে আমার লাইফে প্যারা আসতেছে, প্যারা, তারপরে আবার ভালো থাকা, আবার প্যারা, মানে এই যে লাইফটাই আমি এই লাইফটার সাথে মানায় নিছি, যে আসলে এরকমই হবে লাইফ, যে নো চিন্তা ডু ফুর্তি, মানে এইভাবেই আগায় যেতে হবে। এত সিরিয়াস হয় আসলে কোনো লাইফে, আসলে এত সিরিয়াস হয়ে লাভ নাই, জীবনের মধ্যে এরকম উঠায় নামা এগুলো চলতেই থাকবে, এভাবেই হচ্ছে লাইফটারে লিড করতে হবে। এখন তাইলে আসলে প্রশ্ন হচ্ছে যে এই যে মামা চিল, ওয়াই সো সিরিয়াস, নো চিন্তা ডু ফুর্তি, এই যে এই থটগুলো আসলে কোত্থেকে আসছে, মানে আমরা আসলে এই চিন্তাগুলো কি আমরা নিজে থেকে নিচ্ছি, মানে আমাদের এই যে লাইফস্টাইলটা, ওয়াই সো সিরিয়াস যে লাইফস্টাইলটা, এটা কি আসলে আমরা নিজেরা বুঝে শুনে এটা ফলো করতেছি, নাকি আসলে এটা কোনো জায়গা থেকে আসছে? তাহলে আমি যদি এটার ব্যাকগ্রাউন্ডে যদি যাই, মানে আমি ক্লিয়ারলি যদি বলি, এটা আসলে মূলত আসছে হচ্ছে ওয়েস্টার্ন সেকুলার লিবারেল যে চিন্তা, ইয়োলো বা হচ্ছে হেডোনিজম, এই কনসেপ্টটা থেকে আসছে। ইয়োলো মানে কি, ইউ অনলি লিভ ওয়ান্স, YOLO, তার মানে জীবন তো একটাই, খাও দাও ফুর্তি করো, মানে এই জীবনের পরে কিছু নাই, জীবনের আগে কিছু ছিল না, এই লাইফটাই আসলে শেষ। তাহলে এই লাইফটারে যত বেশি এনজয় করা যায়, এটাই আসলে মানে এই লাইফে যত বেশি সুখী থাকা যায়, মানে আমরা আসলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বলতেছি কেন, কারণ আমরা সুখে থাকার জন্যই তো বলতেছি, যে আমি না আমার মনটাকে একটু প্রশান্তি করার জন্যই বলতেছি, যে আসলে আমি শান্তিতে থাকতে পারতেছি, এটাই আসলে আমার লাইফের অবজেক্টিভ, যে না আসলে না আমি ভালো আছি, সুখে আছি। তাহলে এই যে সুখে থাকাটা, সুখে থাকতে চাওয়াটা, এই যে চিন্তাটা, এই চিন্তাটাই আসলে হচ্ছে ইয়োলো, ইউ অনলি লিভ ওয়ান্স, যে আসলে এই জীবনটারে উপভোগ করা বা এই জীবনে সুখী থাকা, এটাই আসলে আমার লাইফের উদ্দেশ্য, যেটা আসলে কোত্থেকে আসছে, এই যে ওয়েস্টার্ন সেকুলার যে থট, যে ইউ অনলি লিভ ওয়ান্স, এখান থেকে। এখন এই যে থটটা, এই মানে এই জীবনের যেই ইয়াটা, এটার উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্য হচ্ছে জাস্ট প্লেজার সিকিং করা, যে আসলে আমার লাইফের উদ্দেশ্য হচ্ছে আমি আমার যে প্লেজারগুলা, যেখানে যেই সব কাজগুলোতে আমি আনন্দ পাই, যেসব কাজগুলোতে আমি মজা পাই, এই কাজগুলো আমি প্রতিনিয়ত করে যাওয়া, এই জিনিসটাই হচ্ছে এই লাইফের অবজেক্টিভ। তো যখন আমি এটা করতে পারবো, এই প্লেজার সিকিংটা করতে পারবো, মানে এই চিন্তাটার মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমি যখন এই প্লেজার সিকিংটা করতে পারবো, তখন আমার লাইফ হবে সাকসেসফুল বা একটা মিনিংফুল লাইফ আমি লিড করতেছি। আর যখন আমি আসলে প্লেজার পাবো না, যখন আমার পেইন বেশি হবে প্লেজারের চাইতে, তখন আসলে আমার লাইফটা একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যাইতেছে, আমি আসলে একটা মিনিংফুল লাইফ লিড করতে পারতেছি না। তো পশ্চিমারা বা হচ্ছে ওয়েস্টার্ন থিঙ্ক ট্যাঙ্ক যারা, লিবারেল যারা, তারা বলতে চায় আসলে যে এই যে চিন্তাটা বা এই যে থটটা, ইউ অনলি লিভ ওয়ান্স, বা হচ্ছে জীবন তো একটাই, এই যে লাইফস্টাইলটা, এটা আসলে তারা যেটা বলতে চায় যে এটা হচ্ছে একটা নিউ থট, মানে তারা নিয়ে আসছে এটা, যে আসলে এইভাবে লাইফস্টাইলটা লিড করা। কিন্তু এটার যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, ব্যাকগ্রাউন্ড অনেক আগে, মানে এটার ইতিহাস অনেক পূর্বের আর কি। এটা মূলত আসছে হচ্ছে, আমরা যদি হিস্টোরিতে দেখি, প্রায় 2000 বছর আগের একজন গ্রিক ফিলোসফার এই চিন্তাটা সর্বপ্রথম নিয়ে আসছে, যার নাম হচ্ছে এপিকিউরিয়াস। এপিকিউরিয়াসের একটা চিন্তা ছিল, মানে এপিকিউরিয়াস মানে এটার নাম দিছে হচ্ছে হিডনিজম। হিডনিজমের যে হিডন মানে হচ্ছে শান্তি বা প্লেজার বা সুখ। তো এই হিডনিজম মানে হচ্ছে প্লেজার সিক করা বা হচ্ছে সুখ অন্বেষণ করা, সুখ খোঁজা। তো এপিকিউরিয়াসের উক্তিটা ছিল যে আই ওয়াজেন্ট, আই হ্যাভ বিন, আই অ্যাম নট, আই ডোন্ট কেয়ার। তার মানে এখানে মিনিংটা কি বুঝাইতেছে, যে আসলে আমি ছিলাম না, আমি থাকবো না, আমি এখন আসি, তাহলে এই যে আমি আসলে কোনো কিছু কেয়ার করি না, আমি যে বর্তমানে আসি এটাই আসলে আমার লাইফ। সো মেক দ্য মোস্ট অফ লাইফ, তোমার লাইফের মোস্ট, মানে তুমি তোমার লাইফ থেকে যত বেশি প্লেজার ম্যাক্সিমাইজ করতে পারবা, এটাই হচ্ছে আসলে তোমার লাইফের গোল বা লাইফের মানে তুমি যদি বলো হচ্ছে পারপাস। এরপরে হচ্ছে ধীরে ধীরে এই চিন্তাটা হচ্ছে পরবর্তীতে ওয়েস্টার্ন
থিঙ্কারদের মধ্যে আসে, যখন হচ্ছে তোমার এইজ অফ এনলাইটমেন্ট যখন হয়, তোমার হচ্ছে যে রেনেসার যুগ যেটাকে আমরা বলি আর কি, ইউরোপের ডার্ক এজের পরে যে যুগটা, যখন থেকে ধীরে ধীরে হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হইতে শুরু করে বিভিন্ন জিনিস হয়, তো এই সময় ধীরে ধীরে তাদের এই যে সাইন্টিফিক থিঙ্কিং এই জিনিসগুলো ডেভেলপ করা শুরু করে। তো তখন তারা আসলে চিন্তা করে যে মানে তখন হচ্ছে এই যে যখন সেকুলারিজমের উত্থান হয়, সেকুলারিজম জিনিসটা আসলে কি, মানে যখন হচ্ছে তোমার এই যে ওয়েস্টার্ন বা ইউরোপে যখন হচ্ছে চার্চরা শাসন করতো, খ্রিস্টান পাদ্রীরা হচ্ছে শাসন করতো, তো চার্চরা কি করতো, তারা হচ্ছে নিজেদের মতো আইন করে, মানে বাইবেলের যেই লগুলো এগুলো তারা নিজেদের মতো চেঞ্জ করে হচ্ছে প্রজাদের উপর শোষণ করতো, রাজারা এবং চার্চরা মিলে হচ্ছে শোষণ করতো। পরবর্তীতে যখন সাইন্টিফিক থিঙ্কিং ডেভেলপ করে মানুষের মধ্যে, বিভিন্ন সাইন্টিস্টরা হচ্ছে বিভিন্ন থিওরি নিয়ে আসে, যেমন এই যে আমরা ইয়ার নাম জানি গ্যালিলিও সর্বপ্রথম কি বলে যে আসলে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে, কিন্তু চার্চের পাদ্রীরা কি বলতো যে হচ্ছে সবকিছু হচ্ছে জিওসেন্ট্রিক, মানে আর্টকে সেন্টার করে হচ্ছে সবকিছু ঘুরতেছে। তো এটা কি আর্ট, মানে চার্চদের সাথে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয় মানুষের মধ্যে। তখন হচ্ছে পরে ধীরে ধীরে যে মানুষের প্রবলেম হিসেবে নিয়ে আসে যে আসলে ধর্মটাই একটা সমস্যা, যে বাইবেল হচ্ছে একটা প্রবলেম, এই চার্চের পাদ্রীরা হচ্ছে একটা সমস্যা, তাহলে এই পাদ্রী থাকা যাবে না সোসাইটির মধ্যে। তখন আসলে এই সেকুলারিজম থটটা, কমিউনিজম এবং সেকুলারিজম এই থটগুলা তখন হচ্ছে উত্থান হয় আর কি, যে আসলে সৃষ্টিকর্তার যে আইন বা সৃষ্টিকর্তা থেকে আসা যেই লসগুলো এগুলো আসলে আমরা মানতে পারবো না, এগুলো মানলে আমাদের সোসাইটিতে এই প্রবলেমগুলো হচ্ছে। পরবর্তীতে তারা সেকুলারিজম নিয়ে আসে যে আসলে রাষ্ট্রের যেই নিয়ম কানুন বা আইন কানুন এটার মধ্যে সৃষ্টিকর্তার কোনো হাত থাকতে পারবে না, সৃষ্টিকর্তার আইন আসতে পারবে না, আমরা এখানে নিজেদের মন মতো চলবো। এখন এই যে সেকুলার চিন্তাটা, যে আসলে আমার লাইফে আমি কিভাবে চলবো, এই জায়গায় সৃষ্টিকর্তার কোনো সেইংস থাকতে পারবে না, এটা হচ্ছে সেকুলার থট। তাহলে এখন তুমি চিন্তা করো যে তোমার লাইফে যদি সৃষ্টিকর্তার কোনো চিন্তা না থাকে বা থট না, মানে সৃষ্টিকর্তার কোনো সেইংস যদি না থাকে, তাইলে হচ্ছে তুমি আসলে কি করবা, তোমার নিজের চিন্তা দিয়ে চলবা, তাই না? এখন একটা মানুষের মধ্যে, মানুষ যখন নিজের চিন্তা দিয়ে চলে, এখন একটা মানুষের মধ্যে আসলে কি কি জিনিস থাকে, একটা মানুষের মধ্যে কিছু ন্যাচারাল ইনস্টিংক্ট থাকে, যে সে মানে সুখ জিনিসটা পারসিভ করা, এটা আসলে মানুষের নেচার, যে মানুষ আসলে সুখী থাকতে চায়, এটা মানুষের নেচার, এটা আসলে মানে চেঞ্জ করার কিছু নেই, মানুষ আসলে ভালো থাকতে চায়, মানে সুখী থাকতে চায়। তো মানুষ যখন নিজের মাথা দিয়ে চিন্তা করে এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করতেছে যে আসলে না, আমি নিজের ভালো আমি নিজে বুঝবো, নিজেরটা আমি নিজে সেট করব, তাহলে আমি আসলে, তাহলে আমার লাইফের গোলটা কি হবে, তাহলে আমার তো আসলে হায়ার কোনো পারপাস নেই, যেহেতু আমি সৃষ্টিকর্তাকে আমার লাইফ থেকে ডেনাই করে দিছি। সৃষ্টিকর্তা থাকলে কি হইতো, সৃষ্টিকর্তা থাকলে একটা সৃষ্টিকর্তা যেটা বলতো এটা আমার মানতে হইতো। সৃষ্টিকর্তা বলতেছে না, তুমি যদি পৃথিবীতে ভালো কাজ করো তাহলে তোমার জান্নাত দিব, যদি খারাপ কাজ করো তাহলে হচ্ছে তোমার জাহান্নামে দিব, তাহলে এখানে একটা হায়ার পারপাস আছে। কিন্তু আমি যখন সৃষ্টিকর্তাকে এই যে সোসাইটির অবজেক্টিভ থেকে বাদ দিয়ে দিচ্ছি, আমার লাইফস্টাইল থেকে বাদ দিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, এই লাইফস্টাইলটা কি হচ্ছে, যে আমার লাইফের উপর আসলে হায়ার কোনো পারপাস নাই, আমার লাইফের আসলে হায়ার কোনো গোল নাই। তাহলে আমি কি করব, তাহলে আমি তো শর্টার যে গোলগুলো, মানে এই যে একটা ভালো চাকরি, একটু ভালো থাকা, একটু ভালো খাওয়া, এগুলোই তো আমার আসলে লাইফের গোল হয়ে যাবে, লাইফের পারপাস হয়ে যাবে, তাই না? যে আসলে একটার পর একটা জিনিস, এই যে প্লেজারগুলো যেগুলোতে আমি আসলে আরাম পাই, যেগুলোতে আমি আসলে শান্তি পাই, এগুলোই আমি আসলে একের পর এক সিক করতে থাকবো। তো এই যে এরপর মানে এই জিনিসটার কারণে মানুষ যখন আসলে নিজের নিজে ডেভেলপ করা শুরু করলো, নিজে চিন্তা করা শুরু করলো, তখন আসলে এই থটগুলো বিভিন্ন এই যে হেডোনিজম টাইপের যে থটগুলো এগুলো আসা শুরু করলো, যে ইউ অনলি লিভ ওয়ান্স, ইউলো, লাইফ, জীবন তো একটাই, তো খাওয়া দাওয়া ফুর্তি করো। তারপর হচ্ছে এরপরে ওয়েস্টার্ন থিঙ্কাররা হচ্ছে এবং লিবারালিজম, ইউটিলিটারিয়ানিজম, ন্যাশনালিজম, সায়েন্টিজম, ফ্রিডম, এই কনসেপ্টগুলো হচ্ছে ধীরে ধীরে ডেভেলপ করা শুরু করলো ওয়েস্টার্ন থিঙ্ক ট্যাঙ্কদের মাধ্যমে। তো মূলত এগুলো আমরা যদি একদম সামারাইজ করি, তো এখানে হচ্ছে মূলত বেসিক যে আসে, যে আসলে জীবনের মানে এটার কনসেপ্ট যেটা আসে, যে জীবনের আগে পরে কিছু নাই, জীবনের মধ্যে সৃষ্টিকর্তার কোনো হাত নাই, মানে আমাদের লাইফস্টাইলে সৃষ্টিকর্তার কোনো হাত থাকতে পারবে না, জীবনের আগে পরে কিছু নাই। আমাদের লাইফের পারপাস কি, তাইলে আমাদের লাইফের পারপাস হচ্ছে শুধুমাত্র ইন্দ্রিয়গত বা সেন্সুয়াল গ্র্যাটিফিকেশন, ইন্দ্রিয়গত সুখ অন্বেষণ করা বা প্লেজার ম্যাক্সিমাইজ করা। মানে এটা স্বাভাবিক। ধরো হচ্ছে কারো যদি হায়ার কোনো পারপাস না থাকে, হায়ার কোনো গোল না থাকে, সে কি করবে ভাই? সে তো প্লেজারের পিছনেই দৌড়াবে, তার তো আর কোনো কিছু নাই লাইফে, আর তো কোনো অবজেক্টিভ নাই। সে তো চিন্তা করবে যে তাহলে আমার কিছু করার নেই, তাহলে আমি কি করি, আমি একটু মজা করি, ফান করি, একটু খেলাধুলা করি, একটু মজ মাস্তি করি, মানে যেভাবে আমি আমার প্লেজারটা নিতে পারি, যত উপায় আমরা প্লেজারগুলা নিতে পারি। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, মানে প্লেজার নিতে সমস্যা কোথায়, প্লেজার সিকিং এ আসলে প্রবলেমটা কি? মানে প্লেজার সিকিংকে আমি প্রবলেম বলতেছি কিনা, এখানে সুখই তো খুঁজতেছে ভাই, আমি তো মানে শান্তি তো খুঁজতেছি, আমার শান্তি চাইতে সমস্যা কি রে ভাই? না মানুষ শান্তিতে থাকতে চাইবে, এটাই স্বাভাবিক না? তাহলে প্রবলেমটা কোথায় আসলে এখানে?
তো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেই, এটা সবার সাথে রিলেটেড হওয়ার কথা আসলে। আমি যদি ছোটবেলার কথা বলি, আমাদের স্কুল লাইফ থেকে যদি আমি শুরু করি, স্কুলে আমরা যখন স্কুলে পড়ি, ধরো হচ্ছে 8, 9, 10 বা যারা হচ্ছে অনেকে হয়তো এখানে পিএসসি জেএসসি এগুলো পাও নাই, আমরা পাইছি আর কি পিএসসি জেএসসি। তো ছোটবেলায় বাপ মা বলতো আর কি যে পিএসসিতে এ প্লাস না পাইলে তো জীবন শেষ, তো পিএসসি যেমনি হোক পিএসসিতে এ প্লাস পাইতে হবে। তারপরে পিএসসিতে এ প্লাস পাইছি, আব্বা একটা সাইকেল কিনে দিও, না জেএসসিতে এ প্লাস পাইলে তোরে কিনে দিব সাইকেল, ঠিক আছে। তারপরে হচ্ছে জেএসসিতেও পাইছি, এরপরে কি যে এসএসসিতে না পেলে তো জীবনে তুই ভালো কলেজেই পড়তে পারবি না, তো জীবনে কোনো ইয়াই নাই, মিনিংই নাই তুই যদি ভালো কলেজে না পড়তে পারস। তবে যাক, তাহলে কষ্ট মষ্ট করে যাক একটু পড়াশোনা করে এসএসসিতে এ প্লাসটা নিয়ে আসি। নিয়ে আসার পর তারপরে কলেজ, এন্ড ভালো কলেজে ভর্তি হইলাম। এন্ড ভালো কলেজে ভর্তি হওয়ার পর কি, যে তুই যদি ভালো ভার্সিটিতে চান্স না পাস, তাহলে তোর লাইফের কোনো মানে তোর লাইফ শেষ। তুই হচ্ছে এই যে তোর মানে মেডিকেল, ঢাবি, বুয়েট এগুলাতে চান্স না পেলে তো আসলে জীবনে কোনো মিনিংই নেই, তাই না? তো ধর কষ্ট মষ্ট করে ওই জায়গায় চান্স পেয়ে গেলাম, এই যে এখন আমরা ঢাবির স্টুডেন্ট। তাহলে তাহলে ঢাবির স্টুডেন্ট, ঢাবিতে এসে ভাবলাম যে তাহলে ঢাবির স্টুডেন্ট হওয়ার পর এরপর আবার কি সাকসেসফুল হয়ে গেলাম না, এরপর আবার এখানে এসে দেখি যে না রে ভাই, এখানে যদি সিজি ঠিক না থাকে তাহলে তো আসলে জীবন বৃথা। সিজি না থাকলে চাকরি পাবো না, আবার চাকরিতে গেলে আবার চাকরির বাজারে আবার বিশাল সিরিয়াল, ওখানে আবার জায়গা নাই। বিসিএস এর চান্স না পাইলে, ব্যাংক জব না পাইলে আবার জীবনে কোনো ইয়া নাই। এখন ধরো চাকরিও পেয়ে গেলাম, ভালো একটা চাকরি পাইলাম, তারপর আবার মানুষ কি বলবে যে সুন্দর একটা বউ না পেলে কিন্তু তোমার জীবনে কোনো তোমার জীবন হচ্ছে বৃথা। তাইলে এখানে দেখো মানে এই যে সিরিয়াল একটার পর একটা মানে নেভার এন্ডিং সাইকেলের মধ্যে আমরা কিন্তু পড়ে গেছি। যে হচ্ছে আচ্ছা এসএসসি পার হইলো, জেএসসি পার হইলো, এইচএসসি পার হইলো, ইউনিভার্সিটি পার হইলো, সব জায়গায় আমি সাকসেসফুল হইতে মানে একটা জায়গায় সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমি যখন একটা ফেজে পৌঁছাইতেছি, তারপরে আবার আমার ওইটা আবার ভালো লাগতেছে না। এই যে ধরো ইউনিভার্সিটিতে আসার আগে আমরা আসলে কি চিন্তা করছিলাম, যে আসলে আরে ইউনিভার্সিটি লাইফ সেই একটা লাইফ হবে। আমরা তো কলেজ লাইফটা অনেক প্যারা খাইছি, মানে কলেজ লাইফে প্যারা খাই নাই, এটা আসলে মানে যারা ইউনিভার্সিটিতে চান্স পাইছে এরা কলেজ লাইফে প্যারা খায় না, এটা আসলে মানে অভাবনীয়, এটা মানে সত্য না আর কি। মানে এটা তো সবাই প্যারা খাই আসলে ইউনিভার্সিটিতে চান্স পাইছে, যারা প্যারা খায় নাই তারা তো চান্স পায় নাই বলতে গেলে। তাইলে হচ্ছে ধরো এই যে 2 বছরের কলেজ লাইফ, ইন্টারে যে পড়া, যে প্রেশার, এই প্রেশার পার করে তারপরে আবার অ্যাডমিশন টাইমে যে প্রেশার, এই চাপ তো মনে করো হচ্ছে মানুষ পাগল হয়ে যায়, পাগল হওয়ার মতো আর কি বলতে গেলে। তাহলে এই প্রেশার পার করে আমি ইউনিভার্সিটিতে চান্স পাইছি, আমি চিন্তা করছি কি যে আসলে ইউনিভার্সিটি লাইফটা হচ্ছে একটা চিল লাইফ। ইউনিভার্সিটিতে চান্স পাইলে আর এরপর আর কোনো কষ্ট নাই, যে এখন একটু কষ্ট করি। মানে আমরা কলেজ লাইফটারে আমরা নিজেরা সান্ত্বনা দিছি কি বইলা, যে আসলে ইউনিভার্সিটিতে একবার যদি চান্স পাইয়া যাই আর কোনো প্যারা নাই লাইফে, চিল আর চিল। তাহলে যখন চান্স পাইলাম, চান্স পাওয়ার পরে কি হইলো, আমি নিজের ঘটনাটাই বলি। আমি যখন প্রথম দিন মানে চান্স পাওয়ার পর প্রথম দিন যখন ডিপার্টমেন্টে ভর্তি হইতে আসছি, আমি ডিপার্টমেন্টে ওই যে কাগজপত্র জমা টমা দিয়ে আমি হচ্ছে ওই যে ডিপার্টমেন্টের যে নোটিশ বোর্ডে রুটিন ঝুলানো ছিল ফার্স্ট ইয়ার। তা আমি রুটিনের দিকে তাকাইছি একবার, তাকানোর পর আমি হচ্ছে মানে মাথায় হাত আমার, আমি বলি কি রে ভাই এটা কি, এটা রুটিন নাকি হচ্ছে কিন্ডার গার্ডেনের কোনো স্কুলের কোনো রুটিন? মানে আমি সারা জীবন সরকারি স্কুল কলেজে পড়ে আসছি, ক্লাস তো মনে করো থাকেই না নর্মালি। তো ইউনিভার্সিটিতে আসার পর আমার মানে মাথায় পুরো একদম ঘুরে গেছে যে কি রে ভাই, সকাল 8টা থেকে হচ্ছে বিকাল 5টা পর্যন্ত ক্লাস শেষ, পরে হচ্ছে মানে এই যে ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট এগুলোর প্যারায় তো আমরা হচ্ছে মনে করো অতিষ্ঠ, তাই না? তাহলে আমি যেটা চিন্তা করতেছি যে নেক্সট স্টেপে আমি হচ্ছে প্লেজার পাবো, যে এইটা শেষ হয়ে গেলে, এই প্যারাটা শেষ হয়ে গেলে পরের ধাপে হচ্ছে আমি শান্তি পাবো, আরেকটু গেলে হচ্ছে আমি শান্তি পাবো। যখন আমি ওই শান্তিটা পাইতেছি বা ওই প্লেজারটা আমি যখন পেয়ে যাওয়ার পর আমি কি দেখতেছি যে এই প্লেজার আর আমার আর ভালো লাগতেছে না, আর এই ইউনিভার্সিটি লাইফ আর ভালো লাগে না, 4 বছর কোনো রকম অনার্সটা পাস করে বাইরে হতে পারলেই বাঁচি। তারপরে আবার কি চাকরির লাইফ, কোনো রকম একটা চাকরি পাইলেই শান্তি। মানে এই যে প্রত্যেকটা ধাপ, একটার পর একটা স্টেপ, তাহলে এই যে স্টেপগুলোতে আমি মানে একের পর এক পার করতেছি, কিন্তু আমি আসলে কোনোটাতেই কি করতেছি না, মানে আসলে প্লেজার পাইতেছি না। আলটিমেটলি মানে একটার পর একটা ধাপে আমি জাস্ট লাইফটাকে লিড করতেছি, এবং হচ্ছে প্লেজারের আশায় আমি লাইফটা লিড করতেছি, কিন্তু আমি আসলে আলটিমেট প্লেজার যেটা সিক করতেছিলাম সেটা আসলে পাইতেছি না। আর আলটিমেটলি যেটা ধরো আমি মানে এটা আসলে কেউ ডিনাই করবে না যে ধরো সময় একটা কারেন্সি, এটা কি কেউ ডিনাই করবে? সময় কি টাকা দিয়ে কিনা যায় না। তাহলে তুমি যে প্লেজারের সময় কিন্তু আলটিমেটলি খরচ হয়ে যাচ্ছে, তার মানে তুমি একটা কারেন্সি খরচ করতেছো, সময় যেহেতু একটা কারেন্সি, অনেক বেশি সময় খরচ করে তুমি একটা প্লেজারের পিছনে দৌড়াইতেছো, কিন্তু আলটিমেটলি তুমি আসলে
হ্যাপিনেস বা হ্যাপি হইতে পারতেছো না এবং তোমার লাইফটা আসলে মিনিংফুল হচ্ছে না। তাইলে এখানে মানে আমার পয়েন্টটা কোথায়, আমি আসলে এখানে কি পয়েন্টটা বিল্ড করতে চাইতেছি, যে আসলে প্লেজার সিক করা এটা আসলে প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে আমি আসলে এই যে মানে একের পর এক মানে আমি যে এইচএসসিতে এ প্লাস পাইতে হবে, ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে হবে, এই থটটা আমি কোত্থেকে পাইছি? এটাকে আমি নিজে থেকে নিছি? এটা তো আমি নিজে থেকে নেই। তাইলে আমি আসলে সোসাইটির একটা র্যাট রেসের মধ্যে পড়ে গেছি না, যে আসলে সবাই দৌড়াইতেছে আমিও দৌড়াই, যে এই প্লেজারের পিছনে সবাই দৌড়াইতেছে, ভালো একটা জবের পিছনে সবাই দৌড়াইতেছে, তাহলে আমিও দৌড়াই। তাহলে আমি একটা মানে জবের পিছনে দৌড়ানোর সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে আমি একটা প্লেজার সিক করতেছি কিন্তু আমি কোনো কিছু চিন্তা না করে করতেছি। তাহলে আমার এখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা জিনিস আমাদের লাইফের ক্ষেত্রে মানে আমার যখন লাইফে হায়ার পারপাস না থাকবে, হায়ার গোল না থাকবে, আমি তখন হচ্ছে এরকম বিভিন্ন প্লেজার, একটার পর একটা প্লেজার, যখন আমি একটাতে মজা পাবো না তখন আরেকটার পিছনে দৌড়াবো, ওটাতে মজা না পেলে তখন আরেকটার পিছনে দৌড়াবো। তাহলে কি করবো, যে একবার এক এক পারপাসের পিছনে আমি এক এক গোলের পিছনে আমি ছুটতে থাকবো, কিন্তু আলটিমেটলি আমি আসলে লাইফে হ্যাপি হইতে পারবো না। তাইলে আমি যদি আসলে একটা মিনিংফুল লাইফ লিড করতে চাই তাইলে আসলে আমার কি করা উচিত? তাইলে আমি মানে মানুষ আর একটা পশুর মধ্যে পার্থক্যটা কোথায়, মূল পার্থক্যটা কোথায়? হ্যাঁ, মানুষ চিন্তা করতে পারে। ধরো এই যে এখানে অনেক ঘাস আছে তাই না, ধরো ঘাসগুলো অনেক বড়, এখন আমি এখানে এসে মানে একটা জায়গা থেকে একটা গরুরে ধরে নিয়ে এসে আমি এখানে ছেড়ে দিলাম, সে কি কোনো প্রশ্ন করবে? নাকি সে আরো খুশি হয়ে যাবে? মনের খুশিতে হচ্ছে ঘাস খাইতে থাকবে তাই না? এখন ধরো আমি একটা ছেলেরে ধরে নিয়ে এসে তার পছন্দের খাবার দিয়ে আমি একটা রুমের মধ্যে আটকাই দিলাম, বলছে যে তুই এখন খা, তোর লাইফের আর কোনো চিন্তা নাই, তুই খালি খাইতে থাকবি। সে কি করবে? সে বলবে কি? সে বলছে আমার এখানে কেন আনছেন? তার প্রশ্নটা কি থাকবে, যে আমি এই জায়গায় কেন, আমার এখানে কেন আনছেন, আমি এগুলো কিছু খাবো না, আমার আগে বলেন আমার এখানে কেন ধরে নিয়ে আসছেন, তাই না? তাহলে এটাই কিন্তু আসলে একটা মানুষ আর একটা পশুর মধ্যে পার্থক্য। তাহলে আমাদের আসলে যখনই আমি কোনো চিন্তা নিচ্ছি যে ইউ অনলি লিভ ওয়ান্স, এই লাইফস্টাইলটা ফলো করতেছি, তাহলে আমি যে ওয়েস্টার্ন সেকুলার লিবারেল থট মানে বুঝে হোক না বুঝে হোক এটা ফলো করতেছি, তাহলে এই জায়গায় আমার চিন্তা করা উচিত না যে আসলে আমি এটা কি মানে বুঝে শুনে ফলো করতেছি নাকি না বুঝে ফলো করতেছি, বা এইটাই কি আসলে আমার লাইফের পারপাস হওয়া উচিত কিনা? তাহলে আমাদের আসলে এই জায়গায় কোয়েশ্চেনটা হওয়া উচিত, একটা মানুষ হিসেবে চিন্তা করা উচিত যে আসলে হোয়াই এম আই হেয়ার, আমি আসলে এখানে কেন, পৃথিবীতে কেন আসছি, হোয়াট ইজ মাই পারপাস অফ লাইফ। মানে আমরা যখন একটা কলম কিনি তো আসলে আমাদের এখানে উদ্দেশ্যটা থাকে কলম কেনার, যে আমরা এটাতে লিখবো। আমরা যখন একটা বাইক কিনি তখন আসলে এখানে উদ্দেশ্যটা থাকে কি, যে আমি বাইকটাতে চলাচল করব, ক্যাম্পাসে আসবো যাব, এই তো। এখন ধরো এরকম হইলো যে আমি কলমটা কেনার পরে দেখলাম কলমে কালি আসতেছে না, তখন আমার কাছে কি মনে হইব? এটা ইউজলেস, এটা কিনা আসলে আমার অনর্থক। আবার যদি আমি সেম বাইকটা কিনছি, দেখলাম কি বাইক কেনার পর দিন বাইকের ইঞ্জিন নষ্ট, কি মনে হইব? আর বাইকটা কিনে পুরো লস হইলো, এটা একবার ইউজলেস, আমার কোনো লাভই হইলো না। তার মানে এখানে যে পয়েন্ট আসলে আমাদের দেখা উচিত সেটা হচ্ছে কি, যে আমরা আমাদের প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা অ্যাকশনে একটা পারপাস থাকে। আমরা যেটাই করি সেখানে একটা উদ্দেশ্য থাকে। আর যদি আমরা সেই উদ্দেশ্য পূরণ করতে না পারি তখন আসলে আমাদের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়, যে আরে এটা কি হইলো, একটা ইউজলেস মনে হয় আর কি। তো এই কথাটা আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের জীবনেরও একটা উদ্দেশ্য আছে। সো যখন আমরা সেই উদ্দেশ্যটা ফিল আপ করতে না পারি তখনই আসলে আমার কাছে মনে হয় যে হায় রে, আমি কি করলাম জীবনে, একটা হুতাশ বা যেটার বলা হয় ইউজলেস লাইফ। তাহলে এখানে বোঝা উচিত যে আসলে আমাদের লাইফের উদ্দেশ্যটা কি, হোয়াট পারপাস ডু আই এক্সিস্ট। এটা যদি আমরা একটু বুঝি, যে আসলে একটু থিঙ্কিং করলে আমরা জিনিসটা বুঝতে পারি সহজে, যে এই যে আমরা পৃথিবীতে আছি, আমরা কোথা থেকে পৃথিবীতে আসলাম? এরকম একটা কোশ্চেন আমাদের মধ্যে আসে না, যে আসলে এই যে পৃথিবীতে আমরা বাস করতেছি, কিভাবে আমি পৃথিবীর মধ্যে আসলাম? আবার আমরা দেখি কি মানুষ মারা যায়, তাহলে মানুষ তাহলে কোথায় চলে যায়? তার মানে মানুষ কোথাও না কোথাও থেকে আসছে এই মহাবিশ্বের মধ্যে, আবার সে কোথাও না কোথাও চলে যাবে। তাহলে কেনই বা সেই মহাবিশ্বের মধ্যে আসলো? এই যে তিনটা কোয়েশ্চেন থেকে আসলে আমাদের লাইফের একটা পারপাস দাঁড় হয়, যে আসলে আমি কেন পৃথিবীতে আসলাম, আমি আবার কোথায় যাব, কেনই বা আমি পৃথিবীতে আসলাম। সো এখানে সেকুলারিজম এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার এইভাবে দেয় যে আসলে আমরা আসলে সৃষ্টিকর্তার কাছ থেকে আসছি বা সৃষ্টিকর্তার কাছ থেকে আসি নাই, এটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ডেন্ট। আমি চাইলেই বলতে পারি যে আমি সৃষ্টিকর্তার কাছ থেকে আসছি, চাইলে আমি এটা নিতে পারি যে সৃষ্টিকর্তার কাছ থেকে আসি নাই। আবার আমি যে আসলে মারা যাওয়ার পর যেখানে যাব, আমি চাইলেই নিতে পারি যে আমি সৃষ্টিকর্তার কাছে যাব, আবার চাইলে আমি নিতে পারি সৃষ্টিকর্তার কাছে যাব না।
এটা সম্পূর্ণ আমার উপর। কিন্তু এই যে আমাদের পৃথিবী, এই যে আমাদের জীবন, এই আমাদের দুনিয়ার লাইফটা, এইখানে সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব আনা যাবে না। সেটা অবশ্য ভাই একটু এক্সপ্লেন করছে যে আসলে খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে ওই সোসাইটির, ইউরোপিয়ান যে সোসাইটির পিপলরা কি বল অপারেশন হওয়ার কারণে তারা আসলে সৃষ্টিকর্তার অস্তিত্বকে সোসাইটি থেকে মুছে দিতে চাইছে আর কি। সেটা মূলত তাদের সমস্যা ছিল, ইউরোপিয়ানদের সমস্যা বা খ্রিস্ট ধর্মের সমস্যা। সো তারা হচ্ছে কি করছে, এই জন্য সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করছে দুনিয়ার জীবনে বা আমাদের ডে টু ডে লাইফে আর কি। তো এটা আসলে মূলত প্রবলেম এইখানে। তারপরে তারা আসলে এখন তো তাদের একটা লাইফ দেওয়া লাগবে, তো এই ক্ষেত্রে তারা আসলে ইয়োলো লাইফ বা হেডোনিজম লাইফস্টাইল, ভোগভিত্তিক জীবন ব্যবস্থা, এই জিনিসগুলো নিয়ে আসলো। যেহেতু আমরা কোনো সৃষ্টিকর্তার কাছ থেকে আসি নাই, সৃষ্টিকর্তার কাছে যাবো না, সো আমাদের তো কি বলে এটারে কোনো কোশ্চেনের অ্যান্সার করার দরকার নেই, আমাদের তো কোনো জবাব দিতে নাই। সো আমরা আসলে এনজয় করুম লাইফে, ফুললি এনজয় করুম, জাস্ট প্লেজারকে ম্যাক্সিমাইজ করতে থাকবো। বাট আসলে এই প্লেজার ম্যাক্সিমাইজ করতে করতে একটা সময় আসলে আমরা চিন্তা করি যে এরপর কি, হোয়াট নেক্সট। সো আমরা আসলে আলটিমেটলি স্যাটিসফাই হইতে পারি না, যার জন্য আসলে আমাদের মধ্যে এই হতাশা, বিকারগ্রস্ততা শুরু হয়। এই যে ইভেন এটা গবেষণায় দেখা গেছে, এই অলওয়েজ এনজয়মেন্ট বা ফান ফুর্তি করার কারণে একটা মানুষ হতাশ হয়ে পড়ে। হ্যাঁ, সো আসলে এখানে তাহলে সলিউশনটা কি, আমরা আসলে কিভাবে লাইফে হতাশ বা এই ডিপ্রেশন এই জায়গাগুলো থেকে বের হতে পারবো? সো আমি যে তিনটা কোশ্চেনের অ্যান্সার বললাম, যে আসলে তিনটা কোশ্চেন বললাম যে আসলে আমরা এই পৃথিবীতে কিভাবে আসলাম, আমরা আবার কোথায় পৃথিবীতে যাব, আর কেনই বা আসলাম, এই তিনটা কোশ্চেনের অ্যান্সার ইসলাম যেভাবে সেটা হচ্ছে আমরা মূলত একজন সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছি এবং আমরা আবার সৃষ্টিকর্তার কাছেই ফিরে যাব। তাহলে এই জীবনে আমাদের উদ্দেশ্য কি, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা আমাদের যে গাইডলাইন্সগুলো দিছে ওই গাইডলাইন্সগুলো ফলো করা। এইটি হচ্ছে আমাদের লাইফের মূল উদ্দেশ্য। সো যখন একজন ব্যক্তি এইভাবে তার লাইফটাকে সৃষ্টিকর্তার সাথে কানেক্ট করে এবং তার লাইফের পারপাসটাকে সৃষ্টিকর্তার গাইডলাইন্সগুলো ফলো করার মধ্যে নিয়ে যায়, তখন আসলে সে হতাশ হয় না। সেটা কিভাবে? যেমন আমাদের হয়তোবা একটা উদ্দেশ্য থাকে আমরা এইচএসসিতে A+ পাবো, আমাদের হয়তোবা উদ্দেশ্য থাকে ডাবিতে চান্স পাবো, হয়তোবা উদ্দেশ্য থাকে বিসিএস ক্যাডার হবো। বাট যদি এরকম হয় সামহাও আমার এইচএসসিতে A+টা মিস হয়ে যায়, তখন আসলে আমরা কি চিন্তা করি যে এইটা হয়তো আমাদের জন্য বেটার ছিল, বাট এটা তো আমার লাইফের আলটিমেট পারপাস না। আমার লাইফের আলটিমেট পারপাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। সো তখন আসলে আমরা স্যাটিসফাই থাকি, যে আমরা আসলে এটা নিয়ে অত হতাশ হই না। আবার সেম ভাবে যদি আমি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স না পাই, তখন আসলে আমরা সেম জিনিসটাই চিন্তা করি যে আসলে এটা আমার জন্য হয়তো বা বেটার ছিল, বাট যেহেতু আমি ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, সো এটা আসলে প্রবলেম না, এটার জন্য আমি সুইসাইড করতে পারি না, কারণ আমার লাইফের, হ্যাঁ, এটার থেকে অন্য কিছু আমার লাইফের পারপাস আছে। যেমন আমি একটা ফোন কিনছি, কারণ আমি এই ফোনটা কিনছি মূলত কানেকশনের জন্য, যোগাযোগ করার জন্য। এখন যদি সামহাও ফোনের এই ফিঙ্গারপ্রিন্টটা নষ্ট হয়ে যায়, তাহলে কি আমি ফোনটা ফালাই দেবো? কারণ আমি ফোনটা কিনছি কেন? যোগাযোগ করার জন্য। যদি যোগাযোগ করাটা অফ হয়ে যেত তাহলে আমি ফোনটা ফালাই দিয়ে নতুন ফোন নিতাম, কিন্তু যেহেতু ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়েছে, সো এটা আমি ফালাবো না, উদ্দেশ্য ছিল না, রাইট? তাহলে আমরা যখন আসলে চিন্তা করি যে আমাদের লাইফের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা, তখন আসলে এই যে এইচএসসিতে A+ পাওয়া, একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, এগুলো না পেলে আসলে আমরা হতাশ হই না, কারণ আমরা মনে করি আমার লাইফের পারপাস এটা না, আমার লাইফের মূল পারপাস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। সো এইভাবে যখন আমরা আসলে আমাদের লাইফের প্রত্যেকটা অ্যাকশন পয়েন্টের সাথে সৃষ্টিকর্তার মানে সন্তুষ্টিকে কানেক্ট করতে পারবো, তখন আসলে আমরা আসলে লাইফে হতাশ হব না।